আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। ফেনীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙনে প্লাবিত হয়েছে 100-র বেশি গ্রাম। তলিয়ে গেছে রাস্তাঘাট, নেই বিদ্যুৎ সংযোগ, চরম দুর্ভোগে বানভাসীরা। বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছেন অনেকে। মঞ্জুর রহমানের ছবিতে ফেনী থেকে আরিফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে বাড়িটিতে বসবাস করতেন হারুন মিয়া। ঘুম থেকে উঠে দেখেন ঘরের মেঝেতে পানি ছুঁই ছুঁই। 24-এর বন্যা তো আমাদের ক্ষতির কোনো শেষ নেই। এরপরে এটা কাটাই উঠতে না উঠতে এই বন্যা আর কাটিয়ে ওঠার মতো আর কোনো দিশাহারা সব কিছু নেই, আর সব গেছে। গত বন্যাতে ক্ষয়গ্রস্ত হয়েছে, এ পর্যন্ত আমরা এই তছানিতে আছি। ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় তাদের মতো হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। তবে বেশি বন্যায় কবলিত ফেনী জেলার বাসিন্দারা। যে পানিটা এখন আসছে এটা উজানের পানি। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা 24-এ যে বন্যা দেখেছি, ওই বন্যার আশঙ্কা আমাদের ভিতরে ভয়ে বেশি কার্যকর হচ্ছে এবং কি জনগণ ভীত হয়ে গেছে। বেশিরভাগ মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে, স্কুলে, বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছেন। খাবার দাবারের খুব অসুবিধা, কেউ আমার 2 দিন খাইতে পারতেছে না স্যার। সোমবার রাতে মুষলধারে বৃষ্টির সাথে ফেনীর উজানে ভারত থেকে আসতে থাকে পানির ঢল। একদিনের ব্যবধানে পানিতে থই থই করছে চারদিক। বৃষ্টি অব্যাহত থাকায় বাড়ছে বানের পানি। বন্যার্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন। বিভিন্ন জায়গায় প্লাবিত হওয়ার কারণে আমাদের সাধারণ মানুষও নিরাপদ স্থানে আছে বা জলাবদ্ধতা আছে, তো তাদেরকে সহায়তা করার জন্যই আমরা বিজিবির পক্ষ থেকে আমরা কিছু রান্না করা খাবার নিয়ে এসেছি এবং তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছি এবং ইনশাল্লাহ আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর 21টি বন্যা রক্ষা বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম এলাকায় বন্যা দেখা দিয়েছে। প্লাবিত কয়েক ডজন গ্রাম সহ নিম্নাঞ্চল। তলিয়ে গেছে রাস্তাঘাট। কিছু এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। মোবাইল ফোনের নেটওয়ার্কও বন্ধ। আরিফুল ইসলাম, নিউজ 24। বন্যা পরিস্থিতির আরও সংবাদ জানাতে ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনার রিপোর্টে দেখছিলাম বানভাসীদের দুর্ভোগের চিত্র, তো এখনকার কি অবস্থা জানাবেন আর একটু বিস্তারিত। সারা মেহজাবিন, আমি এখন রয়েছি হচ্ছে ফেনীর হচ্ছে ফুলগাজীতে রয়েছি। আর এখানে হচ্ছে মুহুরী নদীর যে পানি, উজানের যে পানি, সেই পানিতে পুরো অঞ্চল কিন্তু প্লাবিত। আর বন্যার যে পরিস্থিতি, এখানে হচ্ছে পানির প্রবেশের কারণে এখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু পুরো বাড়ি ঘর বা যেগুলো কিন্তু সব দেখছেন যে পানিতে একদম থই থই অবস্থা কিন্তু প্রতিটি বাড়িঘর। আর এগুলো হচ্ছে সড়কের পাশের অবস্থা। আর একটু মফস্বল বা আর একটু ভিতরের দিকে হয়তো আরও পরিবেশ খারাপ রয়েছে, কিন্তু সেখানে আমাদের যাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু এখান পর্যন্ত আমরা যেটি দেখছি যে রাস্তাঘাট যেই বেহাল অবস্থা বা রাস্তাঘাট যে পানিতে যে প্লাবিত, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি, ফেনী অঞ্চলে মূলত 3টি নদীর পানি হচ্ছে প্রবেশ করে। সেটি হচ্ছে মুহুরী, সিলুনিয়া আর হচ্ছে কহুয়া নদীর যে পানি, সেই পানি হচ্ছে ভারতের ত্রিপুরার দক্ষিণ ত্রিপুরা থেকে হচ্ছে এই পানিগুলো ফেনী হয়ে হচ্ছে বাংলাদেশে প্রবেশ করে। আর যখন ফেনী হয়ে পানিগুলো প্রবেশ করে তখন এই পানি নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে ছড়িয়ে যায়, যার ফলশ্রুতিতে 3টি জেলায় একদম বন্যা পরিস্থিতি তৈরি হয়। এর আগেও আমরা দেখেছি, গত 24-এও আমরা দেখেছি যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। এই বাঁধ যেই বন্যা রক্ষার যে নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেই বাঁধ ভেঙে মূলত এই বন্যা পরিস্থিতি তৈরি হয়। আর এই প্রায় ফেনী অঞ্চলকে ঘিরে যে 3টি নদী রয়েছে, সেই 3টি নদীকে ঘিরে প্রায় 122 কিলোমিটার বন্যা রক্ষা বাঁধ তৈরি করা হয়েছিল। সেই বাঁধগুলোর এবার হচ্ছে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি হচ্ছে প্রায় 20টি স্থানে হচ্ছে বাঁধগুলো ভেঙে গিয়েছে। ভেঙে হচ্ছে পানি, উজানের যে পানি, সেই পানির ঢলে, মূলত ত্রিপুরা থেকে আসা উজানের ঢলে আজকের এই পরিস্থিতি। আর এখন ফেনীর আকাশে হচ্ছে মেঘাচ্ছন্ন একটি পরিবেশ বিরাজ করছে। তবে আজকে এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। এর আবহাওয়া বলছে যে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আগামীকাল মুষলধারে বা যেমনটা আমরা দেখেছি যে সোমবার মুষলধারে বৃষ্টি এবং সারা দিনব্যাপী বৃষ্টি হওয়ার কারণে যে পরিস্থিতি বা আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যদি আগামীকাল, যদি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী যে আগামীকাল যদি মুষলধারে বৃষ্টি হয়, সেক্ষেত্রে হয়তো ফেনী অঞ্চল এবং আশেপাশে যেই নোয়াখালী এবং হচ্ছে কুমিল্লায় বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। এই ছিল ফেনী থেকে আমার কাছে সবশেষ। সারা মেহজাবিন। আরিফ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।
এদিকে নোয়াখালী শহরের জলাবদ্ধতা কমতে শুরু করেছে, তবে নিম্নাঞ্চলের জলাবদ্ধতা কাটেনি। বন্ধ রয়েছে 1800 শিক্ষা প্রতিষ্ঠান। ভারী বর্ষণের ফলে পানিবন্দী এখনও 40,000-এর বেশি পরিবার। চরম দুর্ভোগে পড়েছেন তারা। জেলায় মোট 466টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। 40টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 1,500 মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম গঠন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোল চত্বর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কে প্রায় 7 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে ঢাকা সিলেট মহাসড়কে প্রায় 34 কিলোমিটার যানজট ছিল, ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মহাসড়কের আশুগঞ্জ ও বিশ্ব রোড মোড় এলাকায় রাস্তার অবস্থা নাজুক। কোথাও কোথাও গভীর গর্তের কারণে যানবাহনের চাকা আটকে যাচ্ছে, দুর্ঘটনাও হচ্ছে। সমস্যা সমাধানে কাজ করছে হাইওয়ে পুলিশ। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচন চায় বিএনপি। দলটির নেতারা বলছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে গণহত্যার পক্ষ নিয়েছিল বলে মন্তব্য করেন নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন তারা। 2011 সালের 6 জুলাই সংসদ ভবন এলাকায় পুলিশি হামলার শিকার হন তৎকালীন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। মারমুখী সেই দুই পুলিশ সদস্য হারুন ও বিপ্লব পরে পুরস্কৃত হন, পান পুলিশের বড় পদ। 14 বছর আগের সেই ঘটনা, বিরোধী দলীয় চিফ হুইপের ওপর আওয়ামী লীগের বর্বরতার নজির। এই ঘটনা স্মরণে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করা হয়। সেখানে বিএনপি নেতারা বলেন, যেদিন জয়নুল আবদিন ফারুকের ওপর হামলা হয়েছিল সেদিন থেকেই হাসিনার পতন শুরু। জাতীয় সংসদকে আঘাত ও কলঙ্কিত করা আওয়ামী লীগের পেশা। গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না। গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না। যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে। জাতীয় সংসদকে আঘাত করা আওয়ামী লীগের পেশা, আওয়ামী লীগের নেশা এবং আওয়ামী লীগের স্বভাব। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গণহত্যা সহ যা খুশি তাই চালিয়ে যাওয়ার পক্ষে। এদিকে সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহফিলে এসব কথা জানান তিনি। জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন, এটাই সবচেয়ে বড় কাজ। এটাই তো 16 বছর শেখ হাসিনা বন্ধ করে রেখেছিলেন। এই দরজায় খিল দিয়েছেন। এই আপনার বন্ধ দরজা আমাদের এখন খুলতে হবে। সেই খোলার জন্য জনগণকে দিতে হবে, তার ফিরিয়ে দিতে হবে তার ক্ষমতা, অর্থাৎ তার মনোনীত সরকার গঠন করতে হবে। রিজভী বলেন, এখনো ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, যারা সুযোগ পেলেই আবারও ফুঁসে উঠবে। এসব দোসরদের বিচারে অন্তর্বর্তী সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। 11 জুলাই 2024 এক দফা দাবিতে কোটা বিরোধী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে সারা দেশে। রাজধানীতে ব্যারিকেড ভেঙে শাহবাগে হয় বড় জমায়েত। ছাত্রলীগ ও পুলিশের বাধা উপেক্ষা করে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করার চেষ্টা করে আন্দোলনকারীরা। বাধে তুমুল সংঘর্ষ। এতে দেশের বিভিন্ন স্থানে প্রায় 1/2 শতাধিক শিক্ষার্থী আহত হন। জুলাইয়ের সেই বিভীষিকাময় সময়ের কথা জানাচ্ছেন মাসুদ সুমন। কোটা বাতিল চেয়ে 11 জুলাই চতুর্থ দিনের মতো চলছিল বাংলা ব্লকেড। অচল হয়ে পড়ে রাজধানীর 20টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিকেলে বিশাল মিছিল শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 5টায় পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে লাখো জনতা। এদিন বিকেল 3টার পর দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করার চেষ্টা করে আন্দোলনকারীরা। ছাত্রলীগ ও পুলিশের বাধা উপেক্ষা করে রাজপথে নামে শিক্ষার্থীরা। বাধে তুমুল সংঘর্ষ। এতে দেশের বিভিন্ন স্থানে প্রায় 1/2 শতাধিক শিক্ষার্থী আহত হন।
আমরাও ধরেন এই বন্দুকের নলের মুখে আমাদের অজস্র নেতাকর্মী কোনো কিছু আপোষ করে নাই, ভয় করে নাই। সাধারণ মানুষটা এখানে করেছে যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার কারণে পৃথিবীর ইতিহাসে কোনো গণ অভ্যুত্থান যতক্ষণ না পর্যন্ত সাধারণ মানুষ, সাধারণ জনগণ ইনভলভ হয়েছে ততক্ষণ পর্যন্ত সাকসেসফুল হয় নাই। 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ, সকল গণ অভ্যুত্থানকে ছাড়িয়ে গেছে এই 24-এর গণ অভ্যুত্থান। তবে এত ক্ষোভের কারণ দুপুরের দুটি ব্রিফিং। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলন দমনে দেন হুমকি ধামকি। এই আন্দোলনকে যদি কেউ রাজনীতির ফাঁদে ফেলতে চায় সেটা আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা। এদিনও ফুঁসে ওঠে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একদল ব্লক করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, অন্যরা ক্যাম্পাসে বিক্ষোভ করলে তাদের উপর মুহুর্মুহুর গুলি চালায় পুলিশ। এতে আহত হয় অন্তত 10 শিক্ষার্থী। চট্টগ্রামে পুলিশের ব্যারিকেড ভেঙে মহাসড়কে অবস্থান নিলে তাদের উপরও ঝাঁপিয়ে পড়ে পুলিশ ও ছাত্রলীগ। আমাদের যৌক্তিক আন্দোলনে আমাদেরকে পুলিশ ব্যারিকেড দিচ্ছে, ওনারা নাকি আবার জনগণের মানুষ। ঢাকা আরিচা মহাসড়কে আগুন জ্বালিয়ে এদিনও বাংলা ব্লকেট করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশের বাধা সত্ত্বেও সড়ক, মহাসড়ক, রেলপথ ব্লক করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার সেই সময়ে আমাদেরকে, ভাইদেরকে আগে যেভাবে দমনপীড়ন চালাতো ঠিক সেইভাবে প্রত্যেকটা জায়গায় আমাদের ছেলে মেয়েদের, বন্ধু বান্ধবদের, বড় ভাইদের বা ছাত্র জনতাদের উপরে হত্যাকাণ্ডটা চালাবো। ওই যে 24শে জুলাই, এটাও কখনো শেষ হবে না। যারা 71-এর বিরোধী, 90-এর বিরোধী কিংবা 24-এর বিরোধী, তারা দেশের শত্রু। আন্দোলন যত বেগবান হচ্ছিল ততই বাড়ছিল ছাত্র জনতার সম্পৃক্ততা। এ যেন 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে 3 দিন ব্যাপী দ্বিতীয় দফার শুল্ক বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনার দ্বিতীয় দিনের বৈঠক ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 11টায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় দুজনের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনা হয়। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকা থেকে আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলি যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। উভয় পক্ষ পুনরায় বৈঠকে বসবে বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টায়। রাজধানীর সূত্রাপুর কাগজিটোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের 5 জন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সূত্রাপুর কাগজিটোলা সাইদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি 5তলা বাড়ির নিচতলায় ভাড়া থাকে পরিবারটি। রাতে সবাই ঘুমিয়েছিলেন, এমন সময় হঠাৎ করেই বাসায় বিস্ফোরণ ঘটে। এতে তারা আগুনে পুড়ে যায়। পরে আশপাশের ভাড়াটিয়ারা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বিচার ও সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র ঠেকিয়ে দেওয়ার মধ্য দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। শুক্রবার সকালে শহরের একটি হোটেলে জুলাই আন্দোলনের 4 শহীদ পরিবার ও 11 আহতের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নাসির উদ্দিন পাটোয়ারি, নুসরাত তাবাসসুম, তসনিম জারা প্রমুখ। এ সময় সংবিধান পরিবর্তন ও দ্রুত জুলাই সনদ ঘোষণার দাবি জানানো হয়। নিখোঁজের 5 দিন পর কিশোরগঞ্জের মারিয়া এলাকার পাটক্ষেত থেকে রৌজামণি নামে 6 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রৌজামণি রোববার বিকেলে বাড়ির সামনে খেলা করছিল। হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় রৌজামণি। অনেক খোঁজাখুঁজির পর সকালে পাটক্ষেত থেকে রৌজার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটার সীমান্ত দিয়ে শিশুসহ 10 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন 39 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোর 5:30টার দিকে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রপুরা বিজিবি ক্যাম্পের অধীনে পানিহাটা এলাকার সীমান্তের কাছ দিয়ে 10 জনকে পুশিং করে বিএসএফ সদস্যরা। পরে তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে আটককৃতদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আবারও কাঁচামরিচের দামে ট্রিপল সেঞ্চুরি। দাম বেড়ে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 250 থেকে 320 টাকায়। চাল ও সবজির দাম বাড়তি, বিক্রেতারা বলছেন টানা 3 দিন বৃষ্টি হওয়ায় দাম ঊর্ধ্বমুখী। এছাড়া বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে বাজার তদারকি বাড়ানোর তাগিদ কৃষি বিশেষজ্ঞদের। খুচরা বাজারে চাল থেকে শুরু করে ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্যের দাম বেড়েই চলছে। প্রয়োজনীয় এসব পণ্য কেনাকাটায় নাভিশ্বাস মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের। বৃষ্টির অজুহাতে এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম হয়েছে আকাশছোঁয়া। বাজার ভেদে কাঁচামরিচের বিক্রি 250 থেকে 320 টাকা কেজি। মানভেদে বেগুন 100 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়স, চিচিঙ্গা, করলা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজিতে। বন্যার জন্য 3-4 দিন বৃষ্টি হয়েছে, সেই জন্য আর কি বেগুনের দাম, কাঁচামরিচের দাম, সবজির দাম কিছুটা বাড়ছে। বাজারে মাল কম, এই জন্যই দামটা বাড়ছে। এখন যদি আবার সরবরাহ বাড়ে তাহলে আবার কমবে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে এসে অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ক্রেতারা বলছেন, বাজার সিন্ডিকেট না ভাঙলে সাধারণ মানুষ খুচরা বাজারে এভাবেই ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে থাকবে। এইটা হচ্ছে সম্পূর্ণ সিন্ডিকেটের উপরে। যদি সরকার বা যারা এর দায়িত্বে আছে তারা যদি চিন্তা ভাবনা করে, তারা যদি পদক্ষেপ নেয়, তাহলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। রাতারাতের ভিতরে 100 টাকা 150 টাকা করে বেশি হচ্ছে সব জিনিসের দাম। মাছ মাংসের বাজারে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। ব্রয়লার মুরগি 160 টাকা কেজিতে এবং সোনালী বিক্রি হচ্ছে 290 টাকা দরে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কি 10 টাকা বাড়ছে। বাড়ার কারণে টানা বৃষ্টির কারণে গাড়িগুড়ি কম ঢুকে ভালো মতো মাল বেচতে পারতেছে না। এদিকে কৃষি বিশেষজ্ঞরা বলছেন, চালের দাম বাড়াটা এই মুহূর্তে অস্বাভাবিক। চালের বাজার নিয়ন্ত্রণ করছেন ব্যবসায়ীরা। এছাড়া সবজির দাম বাড়ানোতে মধ্যস্বত্বভোগীদের হাত রয়েছে বলেও অভিযোগ তাদের। মধ্যস্বত্বভোগী যারা আছে তারা বেশ কাজ করছে এবং আমাদের ভোক্তা পর্যায়ে নিয়ে আসতে একটা বড় অঙ্ক তারা বাড়িয়ে দিচ্ছে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে বাজার তদারকি বাড়ানোর তাগিদ দেন তারা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রায় 95 হেক্টর জমিতে কাঁচা মরিচের আবাদ করেছেন কৃষকরা। বাজারে কাঁচা মরিচের দর চড়া হওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমে কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত এলাকার সব ফসলি জমি পানির নিচে তলিয়ে যায়। সবজির চাষাবাদ হয় না বললেই চলে। তবে উজান এলাকা কটিয়াদী উপজেলায় 95 হেক্টর জমিতে এবার কাঁচামরিচের চাষ হচ্ছে। বর্ষা মৌসুমে কাঁচামরিচ চাষ করে লাভবান হওয়ার আশা কৃষকের। বর্তমানে কাঁচামরিচের পাইকারি মূল্য প্রতি কেজি 150 টাকা দরে বিক্রি হচ্ছে। মরিচের দাম অনেক বেশি। বর্ষাকালে মরিচ হচ্ছে 150 টাকা পাইকারি। আর আমার ক্ষেত্রে অনেক ভালো মরিচ হচ্ছে। মরিচ চাষ অত্যন্ত ভালো। বর্ষাকালীন মরিচ চাষ এটা অনেক প্রফিট পাওয়া যায়। উন্নত মানের বীজ, সার ও জৈব সার দেয়া সহ কৃষককে নানা রকমের পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগ সবাইকেই পরামর্শ দিই যেন গ্রীষ্মকালীন মরিচ এবং বর্ষাকালীন মরিচ চাষ করার জন্য। কৃষি বিভাগ সবসময় কৃষকের পাশে আছি এবং কৃষকের রোগবালাই, পোকামাকড় দমন সব বিষয়ে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা কৃষকদেরকে উন্নত মানের বীজ, তারপর সার, শোষমাত্রার সার, জৈব সার, সঠিক সময় কীটনাশক প্রয়োগের পরামর্শ প্রদান করে থাকি। ফলে এই কাঁচামরিচের উৎপাদন খুব বেশি এবং লাভবান, কৃষকের অনেক লাভবান, কারণ বাজারে এর চাহিদা খুব বেশি। কটিয়াদী উপজেলায় কাঁচামরিচের পাশাপাশি চাষাবাদ হচ্ছে লেবু ও কচু। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন 82 ফিলিস্তিনি। এর মধ্যে ত্রাণ প্রার্থীদের ওপরও চালানো হয়েছে হামলা। ভয়াবহ জ্বালানি ও মানবিক সংকটে শিশুদের জীবন বাঁচাতে লড়ছে হাসপাতালগুলো। এমন পরিস্থিতিতে ইসরায়েল সংশ্লিষ্ট পণ্যবাহী জাহাজ চলাচলে নতুন হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। অন্যদিকে ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে বিভক্ত হয়ে পড়েছে ইউরোপের দুই বড় শক্তি ফ্রান্স ও যুক্তরাজ্য।
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও বাড়ল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আগামী 1 আগস্ট থেকে কানাডা থেকে আমদানি করা সব পণ্যের উপর 35% শুল্ক বসানো হবে। ট্রাম্পের অভিযোগ, কানাডায় মাদক পাচার ঠেকাচ্ছে না, আর এ কারণে যুক্তরাষ্ট্রের ব্যবসায় ক্ষতি হচ্ছে। নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই ঘোষণা আসলো। মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, কানাডা এর জবাবে কোনো ব্যবস্থা নিলে আরও কঠোর হবে যুক্তরাষ্ট্র। এই ছিল নিউজ 24 সংবাদে। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেপনিল ফেস মাস্ক।